আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাসরুমে। আমরা আগের টিউটোরিয়ালের মধ্যে সমাজ নিয়ে আলোচনা করছিলাম, খুব কঠিন একটা টপিক। আজকে ওইটারই ধারাবাহিকতায় ইন্ডিভিজুয়ালি আমরা যে সকল সমাজের প্রকারভেদগুলো আছে 6টা, সেগুলো আবার আলোচনা করছি। আমরা শুরু করি শুরু থেকেই। তার আগে একটু বলে রাখি, আজকের এই ভিডিওটা দেখার আগে, মানে আজকে এখন যেটা আমরা দেখছি আর কি, এটার আগে 1 নাম্বার যেটা আছে সমাসের পরিচিতি, সেটা অবশ্যই দেখে রাখা উচিত, কারণ ওইটা দেখেই আলটিমেটলি এটা খুব ইজিলি শেষ করা যাবে, বা সমাসের পরবর্তী যে পার্টগুলো আছে সহজেই বোঝা যাবে। আমরা শুরু করি একদম প্রথমটা দিয়ে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ঝগড়া। ওকে, ঝগড়া বলতে আমরা আসলে মিন করছি দ্বন্দ্ব। দ্বন্দ্ব নামে যে সমাজটা আছে, দ্বন্দ্ব সমাজ সম্পর্কে ছোটখাটো তথ্য ছিল, আমরা এটার জন্য প্রথম টিউটোরিয়ালটা দেখার কথা বললাম আর কি। দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রধান হবে, উভয় পদ প্রধান। ওকে, উভয় পদ প্রধান। আর এটা চেনার খুব ইজি একটা ওয়ে আছে। সাধারণত সমস্ত পদে, সমস্ত পদ কি মনে আছে তো নাকি? সমস্ত পদ মানে ছোট অংশটা। সমস্ত পদে হাইফেন থাকে। আমরা খুব সহজে চিনতে পারবো যদি সমস্ত পদের মাঝখানে হাইফেন থাকে, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তো একটা শর্ত আছে, উভয় পদ প্রধান হইতে হবে। যেমন আমরা বললাম বাবা মা। ওকে, বাবা মা। বাবা মা শব্দটার মাঝখানে কিন্তু হাইফেন আছে। আমরা এগুলো ব্যাস বাক্য কি করে করবো? ব্যাস বাক্যটা খুবই সহজ, জাস্ট মাঝখানে ও নিয়ে আসলেই হবে। যেমন বাবা মা, এটা ব্যাস বাক্য হবে বাবা ও মা। আমরা যদি বলি উঁচু নিচু, সেম ব্যাপার, এটার ব্যাস বাক্য হবে উঁচু ও নিচু। ঠিক আছে, উঁচু নিচু তো উঁচু নিচু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা বললাম দা কুমড়া। দা কুমড়া তো আমরা বুঝি খুব খারাপ সম্পর্ক বোঝায়। ওকে, তারপর কারো বাসায় গেলে আমরা যেটা খেতে চাই বা যেটা খেতে দেয়, চা টা। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু দেশে বিদেশে যাই, দেশে বিদেশে। ঠিক আছে, এখানে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে মাঝখানে হাইফেন আছে এবং দুইটাই অর্থে প্রাধান্য পায়। যদি এরকম হয় মাঝখানে হাইফেন আছে আর দুইটারই অর্থের প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দেন আমরা কখনো কখনো প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলোর মধ্যে অর্থ জানতে চাই যে কোনটা কি অর্থে ব্যবহার করা হয়। আমরা খুব ইজিলি শিখে রাখি, যদি বৈবাহিক সম্পর্ক থাকে, বৈবাহিক সম্পর্ক, তাহলে সেটাকে বলবো আমরা মিলনার্থে। কারণ বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, জিন পড়ি, এগুলো হচ্ছে মিলন অর্থে। আর যদি সম্পূর্ণ বিপরীত কিছু মিন করে, যেমন উঁচু নিচু, জমা খরচ, আয় ব্যয়, এগুলো হচ্ছে বিপরীত অর্থে। ওকে, আর যদি এমন হয় খুবই বিরোধী সম্পর্ক, কেউ কেউ পেলেই হত্যা করে ফেলবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এটা কিছু আর কি, যেমন দা কোমড়া, সাপে নেউলে, তারপরে অহিনকুল, এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে বিরোধী অর্থে, বিরোধী অর্থে। ওকে, আচ্ছা, যেমন চাটা, চাটা তো আসলে বিরোধীও না, মিলনার্থক না, হচ্ছে প্রায় সহচর অর্থে আর কি। আমরা এটাকে ওয়ান কাইন্ড অফ সমার্থক, সমার্থক অথবা সহচর অর্থ বলতে পারবো। যেমন চাটা, কাপড় চোপড়, চাল চলন, আচার ব্যবহার, এগুলো আর কি। দেশে বিদেশে এটা তো আমরা বুঝতে পারছি বিপরীত অর্থে, বাট এখানে আলাদা একটা কনসেপ্ট আছে। আমরা এখানে যেগুলো লিখছি সবগুলো কিন্তু মূল শব্দ ছিল, এখানে মূল শব্দের বাইরে কিছু আছে। এ, এই যে এক্সট্রা এটা আছে, এগুলাকে বলা হয় বিভক্তি। যদি এরকম হয়, মূল শব্দ থাকলে তো সাধারণভাবে আমরা দ্বন্দ্ব সমাসই বলছি। যদি এক্সট্রা বিভক্তি থাকে সাথে, তাহলে সেটাকে আমরা একটু অন্য নাম দিব, সেটা হচ্ছে অলোক বহু, অলোক দ্বন্দ্ব। মূলত এই কনসেপ্টের নামই হচ্ছে অলোক, যেখানে হচ্ছে বিভক্তিটা সমস্ত পদে থাকবে। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস মানে দুইটারই প্রাধান্য পাবে। যদি সেটা অর্থ জানতে চায়, আমরা অর্থটা ইজিলি মিলাইতে পারবো। বৈবাহিক সম্পর্কে থাকলে মিলন, বা বিপরীত থেকে বিপরীত অর্থে, ঝগড়া সম্পর্ক থাকলে বিরোধী, আর যদি একই রকম মনে হয় প্রায় সহচর অর্থে অথবা সমার্থক অর্থে। আর যদি বিভক্তি থেকে যায় তাহলে হচ্ছে অলোক দ্বন্দ্ব। ঠিক আছে, ওকে, তারপর এটাতে আমরা যাই। এরপরেরটা হচ্ছে দ্বিগু। দ্বিগু দিয়ে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, আমরা মনে হয় আগের টিউটোরিয়াল একটু পড়ে আসছি, আমরা বারবার আগের টিউটোরিয়াল বলছি, কারণ ওইটা না পড়লে এটা একটু কঠিন হয়ে যাবে, এবং ওইটা পড়লে এটা খুব ইজিলি শেষ করতে পারবো। দ্বিগু সমাস মানে হচ্ছে পরপদ প্রধান হবে। পরপদ প্রধান মানে আমরা প্রায়োরিটির দিক থেকে পরপদকে প্রাধান্য দিব। সবচেয়ে বড় যে কথা, শুরুতে কি জানি থাকবে, কি থাকবে? হ্যাঁ, সংখ্যা থাকবে। শুরুতে সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যাই হোক। ওকে, আমরা বললাম ত্রিভুবন, ত্রিভুবন। আমরা বললাম চৌরাস্তা, চৌরাস্তা যেখানে 4টা রাস্তা আছে, আমরা যাই ঘুরতে। হ্যাঁ, ওকে, আমরা বললাম পঞ্চবটি, বটি দাও না আবার, 5টা বট গাছ একসাথে আছে। আমরা বললাম ষড় ঋতু, যেটা বাংলাদেশে এখন রেয়ার, 3টা ঋতু দিয়ে শেষ হয়ে যাচ্ছে, বাট আমাদের ঋতু কিন্তু 6টা। দেন সপ্তর্ষি। ঠিক আছে, দেন এইগুলো দিয়ে আমরা আসলে কি বুঝি? আগেরটাতে যেরকম দুইটা অর্থের প্রাধান্য পাচ্ছিল, কিন্তু দুইটা অর্থের প্রাধান্য পাচ্ছে না। যেমন ত্রিভুবন বলতে আমরা ভুবনই বুঝি,
চৌরাস্তা বলতে আমরা 4 বুঝি না, রাস্তাটাকেই বুঝি। পঞ্চবটি বলতে আমরা 5 বুঝি না, বট গাছকে বা বটিকেই বুঝি। ষড়ঋতু আমরা 6 সংখ্যা বুঝি না, ঋতুকেই বুঝি। সপ্তর্ষি বলতে আমরা 7 বুঝি না, ঋষিকেই বুঝি। দ্যাটস মিন সবগুলোতে পর্বত প্রাধান্য পাচ্ছে। সবগুলো শুরুতে কি আছে? 3, 3, চৌ 4, পঞ্চ 5, ষড় 6, সপ্ত 7। আর এগুলোর ব্যাসবাক করা খুবই ইজি, জাস্ট সমাহার লাগাই দিলেই হবে। ভুবনের সমাহার, চৌ রাস্তা সমাহার, পঞ্চ বটের সমাহার, ষড় ঋতু সমাহার, সপ্ত ঋষি সমাহার। হ্যাঁ, খুব ইজিলি পারা যাবে। ওকে, এইগুলার এক্সেপশনাল দুইটা আছে, এগুলো সবচেয়ে বেশি আছে। একটা হচ্ছে পশুরি। পশুরিটা আসলে পড়লে আমরা আসলে বুঝতে পারি না এর মধ্যে কি আছে। আরেকটা হচ্ছে নবরত্ন। এই দুইটাই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি আসে এই দুইটা। আর এই দুইটা সম্পর্কে আমরা জেনে নিই। পশুরি বলতে আমরা 5 শেরকে বুঝি। অনেককাল আগে শের পরিমাপ করার সময় এক ধরনের পাত্র থাকতো, একটা পাত্র ফুলফিল হলে আর একটা 5 শের, এখন যেটা আমরা কেজি বলি, ওইটা ফুলফিল হইতো বা 5 শের হইতে বলে কাউন্ট করা হইতো, দেন ওইটাকে বলা হয়তো পশুরি। তাহলে আমরা মিন করতে পারি এটা দিয়ে যেটা বোঝাবে সেটা হচ্ছে 5 শেরের সমাহার। ওকে, দেন নবরত্ন। নবরত্ন বলতে আসলে আমরা মানে নতুন মিন করছি না, সম্রাট আকবরের সময়ে তার সভাসদের মধ্যে 9 জন মহান ব্যক্তি ছিলেন। তানসেন বা আবুল ফজল বা আমরা বীরবল বলতে যাকে মিন করি, সত্যিকার বীরবল, প্রমোদ চৌধুরীরা, যিনি আসল চোখা সত্যি, এরা ছিল তার এই নবরত্নদের এক একজন। এই নবরত্ন মানে 9 জনকে একসাথে বলা হইতো নবরত্ন। তাহলে এখানে নব বলতে আমরা আসলে নতুন মিন করছি না, এখানে নব বলতে আমরা 9 মিন করছি। নবরত্নের সমাহার। হ্যাঁ, নবরত্ন নামে কিন্তু তেলও আছে। ওই তেল মানে হচ্ছে 9টা রত্ন আছে, এটা 9টা উপাদান আছে, এই জন্য এটাকে নবরত্ন বলা হয়। ওকে, তাহলে পরবর্তী প্রধান হবে, শুরুতে সংখ্যা থাকবে, সেটা হচ্ছে দ্বিগু। ওটা ত্রিভুবন হোক, ত্রিফলা হোক, ওটা চৌরাস্তা হোক, ওটা পঞ্চবটি হোক, পঞ্চনদ হোক, ষড় ঋতু হোক, ষড়যন্ত্র হোক, সপ্তর্ষি হোক বা অষ্টব্যঞ্জন হোক, যাই হোক, সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেন আমরা আরেকটাতে যাই, সেটাকে আমরা নর্মালি অব্যয়ীভাব বলি। অব্যয়ীভাবটা মনে হয় আমরা পড়ছি একটু আগে মানে যদি প্রথম টিউটোরিয়ালটা দেখে আসা হয় আর কি। অব্যয়ীভাবের মধ্যে হচ্ছে পূর্বপদ প্রধান হবে, পূর্বপদ প্রধান। এবং এটা চেনার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে শুরুতে আমরা মনে উপসর্গ পড়ছিলাম কোনো না কোনো কালে। হ্যাঁ, আমরা আবার টিউটোরিয়াল দিচ্ছি উপসর্গ, খুব ইজিলি মনে রাখতে পারবো আমরা। শুরুতে উপসর্গ থাকবে, স্পেশালি সংস্কৃত যে উপসর্গটা আছে তৎসম, সেটাই বেশি থাকে। উপসর্গ অথবা যথা, এই দুইটা থাকবে, হয়তো উপসর্গ সংস্কৃত কোনো একটা অথবা যথা থাকবে। তাহলে সেটাকে আমরা ইজিলি চিনতে পারবো সেটা অব্যয়ীভাব সমাস, কারণ অবশ্যই পূর্বপদ প্রাধান্য পাবে। আমরা একটু আরো ইজি করি। আমরা বললাম আজীবন। আজীবন বলতে আমরা কি বলছি? জীবন পর্যন্ত। হ্যাঁ, আমরা মেন করলাম আকণ্ঠ। আকণ্ঠ দিয়ে কি বুঝি? কণ্ঠ পর্যন্ত। আচ্ছা, উপজেলা। উপজেলাতে আমরা কি বুঝি? জেলার বড়? না, জেলা হচ্ছে একটু ক্ষুদ্র আর কি। আচ্ছা, আমরা বললাম উপকূল। উপকূল মানে কি? কুলের ছোট? না, কুলের কাছাকাছি। ওকে, আচ্ছা। আমরা বললাম দুর্নীতি। দুর্নীতি দিয়ে আমরা কি বুঝি? দুর্নীতি বেশি হলে? না, নীতি বেশি থাকলে? না, নীতির অভাব থাকলে দুর্নীতি হয়। আচ্ছা, আমরা যদি বলি হা ঘরে। হা ঘরে মানে কি? ঘর হা করে আছে? না, ঘরের অভাব। আচ্ছা, ঠিক আছে, এটা একটা দিয়ে আমরা দেখি। আচ্ছা, এগুলোকে আমরা চিন্তা করবো খুব ইজিলি, যেগুলো অন্য কিছুতে নাই। এখানে সবকিছু কিন্তু মূল শব্দ নাই, মূল শব্দের শুরুতে কিছু যুক্ত করা আছে, যেগুলো আগেতে ছিল না। সবগুলো মূল শব্দ আছে। হ্যাঁ, এটার আগে আছে সংখ্যা, এই জন্য আমরা দিকে বলেছি। এগুলো মূল শব্দ সবগুলো আছে, শুরুতে কিছু অ্যাড করা নেই। এবার এখানে এসে আমরা দেখবো কিছু অ্যাড করা আছে। মানে আজীবনের মধ্যে মূল শব্দ কি? জীবন, এক্সট্রা কি? আ। আকণ্ঠ, এক্সট্রা কি? আ। উপজেলা, এক্সট্রা হচ্ছে উপ। এখানে হচ্ছে দু, এখানে হচ্ছে হা। তাহলে এই যে শুরুতে এক্সট্রা অংশগুলো বসে, এগুলোকে কি বলে? উপসর্গ বলে। অথবা আমরা যদি বলতাম যথারীতি। যথারীতি। ওকে, এই যথারীতির মধ্যে মূল অংশ কি? যথা না, রীতি। এই রীতিকে যখন অতিক্রান্ত করা হয় তাহলে ওটাকে আমরা বলি যথারীতি। এই যে শব্দগুলো আছে, শুরুতে সবগুলোর উপসর্গ আছে, সবগুলোর শুরুতে উপসর্গের পাশাপাশি যথা আছে। শুরুতে যখন উপসর্গ থাকবে, সংস্কৃত উপসর্গ স্পেশালি, এবং যথা থাকবে, এবং অর্থ প্রাধান্য হবে শুরুটা। যেমন আজীবন বলতে আমরা জীবন বুঝি না, জীবন পর্যন্ত বুঝি, এটা পর্যন্ত মিন করছে। আকণ্ঠ বলতে আমরা কণ্ঠ বুঝি না, কণ্ঠ পর্যন্ত বুঝি। তাহলে এই আটা দিয়ে পর্যন্ত মিন করা হচ্ছে, মানে প্রথমটা প্রাধান্য পাচ্ছে। তাহলে যদি শুরুটা প্রাধান্য পায় মানে পূর্বপদ প্রাধান্য পায়, এবং প্রাধান্য পাওয়া মানে হচ্ছে আমরা আরো ইজিলি বুঝতে পারবো উপসর্গ থাকবে, যথা থাকবে, তাহলে সেটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, আমরা একটু রিভিউ দিই। দ্বন্দ্ব সমাস মানে উভয় প্রাধান্য থাকবে, সেখানে সমস্ত মাঝখানে হাইফেন থাকবে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুইটার প্রাধান্য থাকবে, দেশে বিদেশে দুইটাই বুঝতে পারছি আমরা, আয় ব্যয় দুইটাই বুঝতে পারছি, দুইটার অর্থে প্রাধান্য পাবে দ্বন্দ্ব সমাস। আর ব্যাস বাক্য হচ্ছে শুরুতে মানে মাঝখানে ও অ্যাড করলেই হবে। দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রাধান্য থাকবে আর শুরুতে একটা সংখ্যা থাকবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে পরপদ প্রাধান্য হতে হবে, দুইটার প্রাধান্য পাবে, নতুন অর্থ না। শুরুতে সংখ্যা, পরপদ প্রাধান্য পাবে। যেমন আমরা যদি বলি
অষ্টব্যঞ্জন, ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি আর কি। অনেককাল আগে ব্রাহ্মণ ভোজনের সময় অষ্টব্যঞ্জন করা হতো, মানে 8টা তরকারি দেওয়া হইতো আর কি। এখানে আমরা আসলে কি বুঝি? নতুন কিছু তো বুঝি না, তরকারিটা কি বুঝি? আগে তরকারি বুঝি, দেন আমরা গুণি কয়টা, তাহলে মূল অর্থ প্রাধান্য পাবে তরকারি মানে ব্যঞ্জন। আর এর আগে সংখ্যা আছে অষ্ট মানে 8, সো এটা হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, আর যদি শুরুতে উপসর্গ থাকে, যথা থাকে, এবং অবভিয়াসলি অর্থের প্রাধান্য পাবে পূর্বপদটা, তাহলে সেটা হচ্ছে অব্যয়ীভাব। আমরা একটু প্র্যাকটিস করলেই মনে হয় এটা হয়ে যাবে, যে কোনো বই থেকে দেখা যাবে। এই স্ট্রাকচার যদি আমরা একটু ফলো করি, খুব ইজিলি আমরা এই 3টা সহজে শিখতে পারবো। বাকি অংশগুলো আমরা পরের টিউটোরিয়ালে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শিখুন নতুন কিছু ক্লাসরুমের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।